আর কটা সাল পড়তে দে মা, তারপর দিস বিয়ে। জ্ঞান বিনে কি করবো মাগো শ্বশুর বাড়ি গিয়ে। শিরদাঁড়াহীন করিস নে মা, পড়বো আমি আরও। শির উঁচুতে কাটাবো জীবন, ভার হব না কারো। পড়তে দে মা আরও। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন গপ্প গনুর ঠেক। আমাদের আজকের বিশেষ নিবেদন অভাগিনী, লিখেছেন অনিকেত জানা। গল্প পাঠে গুনগুন, গল্পের সূত্রধার আমি সৌমেন। গল্পে নন্দলালের ভূমিকায় সোহম, কমলার ভূমিকায় অনন্যা, ঋতমার ভূমিকায় দিশা এবং কাশীনাথের ভূমিকায় সৈকত। শুরু করছি আমাদের আজকের গল্প অভাগিনী। নন্দলাল ও তার স্ত্রী কমলা এবং তাদের দুই মেয়ে নীলিমা এবং ঋতমা। নীলিমার বিয়ে হয়ে গিয়েছে। নীলিমার বিয়ের পর কেটে গেল বেশ কয়েকটা বছর। বাড়িতে এখন ঋতমা আর তার বাবা মা। ঋতমা পড়াশুনো করে, উকিল হতে চায়। তার বুদ্ধিও যথেষ্ট ভালো। সে গরিবদের ন্যায় পাওয়ানোর জন্য আইনজীবী হয়ে তাদের পাশে দাঁড়াতে চায়। বাবার চাষবাস এবং দিনমজুরের কাজ করে দিন কেটে যেত। নিজের গোটা কয়েক জমি ছিল ঠিকই, কিন্তু তা খুবই নগণ্য। ঋতমা আইন নিয়ে তখন কলেজে পড়াশুনো চলছে। একটা বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়। কিছুদিনের মধ্যেই যা না তা দিতে পারলে পরীক্ষায় বসতে অসুবিধা হতে পারে। ঋতমা বাড়িতে এসে জানায় কলেজের টাকার ব্যাপারে। এত কম সময়ে এতগুলো টাকা কোথায় পাবে নন্দলাল ভাবতে থাকলো। নন্দলাল নিজের সাধ্যমতো চেষ্টা করে, কিছু টাকা জোগাড় করতে পেরেছেন। কয়েকদিনের মধ্যে এখনও অনেক টাকা লাগবে। নন্দলাল তার চেষ্টা থামায়নি। সে তার সাধ্যমতো চেষ্টা করেই চলেছে। এভাবে কেটে গেল কিছুদিন। একদিন রাস্তায় দেখা হয় পাশের গ্রামে কালীনাথের সাথে। কি রে নন্দলাল, তোকে এত চিন্তিত লাগছে কেন রে? কি হয়েছে? কি আর বলবো বল, আমার ছোট মেয়েটাকে নিয়ে খুব চিন্তায় আছি রে। ছোট মেয়ে বলতে কি ঋতমা? হুঁ রে, কেন, কি হয়েছে? মেয়ে আমার আইনজীবী হতে চায়। তা সে তো ভালো কথা, এতে দুশ্চিন্তার কি আছে? দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে কিছুদিনের মধ্যে। তার জন্য অনেক টাকার প্রয়োজন। আর তুই তো জানিস আমার অবস্থাটা কীরকম এখন। ও হ্যাঁ রে, বুঝতে পারছি। আচ্ছা নন্দলাল, ঋতমার বয়স কত হলো? 21 হবে। তোকে একটা কথা বলবো? কি বল? দেখ, তোর মেয়ের যথেষ্ট বয়স হলো, বিয়ের কথা কিছু ভেবেছিস? না রে, ঋতমার সবে পড়ছে তো, ওর বিয়ে নিয়ে কিছু ভাবিনি এখনো পর্যন্ত রে। মেয়ে হয়ে জন্মেছে মানে তাকে তো পরের বাড়ি যেতেই হবে। জানি তো, সে তো যেতেই হবে একদিন না একদিন। তাই বলছি কি, বিয়ের বয়স তো হয়ে গিয়েছে, এখন পরীক্ষার জন্য টাকা দিবি, আবার কিছুদিন পর বিয়ের জন্য টাকা খরচ করবি। আমার কথা শোন, আমার জানাশোনা একজন ছেলে আছে, সরকারি চাকরি করে। আর ছেলে সরকারি চাকরি করে, মেয়ের আর কি দরকার বল চাকরি করার? হ্যাঁ রে, কথাটা তুই ঠিকই বলেছিস। তুই কি তাহলে ঋতমার বিয়ে দিবি? আচ্ছা, দেখি না কি করা যায়। বাড়িতে গিয়ে কমলা আর ঋতমাকে বলি, কি বলে দেখি, তারপর আমি তোকে ঠিক জানিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ, বাড়িতে বল, তারপর আমাকে না হয় জানাবি। তবে খুব বেশি দেরি করিস না। রে, ঠিক আছে ভাই, আজ তাহলে আসি রে, বুঝলি? এই বলে সে বাড়ির দিকে রওনা হয়। বাড়ি ফিরে স্নান করে দুপুরে খেতে বসে। কমলাকে সে এ বিষয়ে সব কথা জানায়। পাত্র সরকারি চাকরি করে মন্দ নয়, আর মেয়েরও তো বিয়ে দিতে হবে। কিন্তু ঋতমা কি এখন বিয়ে করবে? ঋতমারও তো মতামত নেওয়া দরকার। তবে ঋতমাকে ডাকো। কমলা মেয়েকে ডাকে। ঋতমা,
মা রিতমা, এইদিকে একবার আয় তো মা, তোর বাবা ডাকছে। রিতমা এলে তাকে তার বাবা সমস্ত ব্যাপারটা জানায়। কেন বাবা, আর কয়েকটা বছর দাঁড়িয়ে গেলে কি হবে? তাতে তো আমার পড়াশোনাটাও শেষ হয়ে যাবে। আরে পাগলি, তুই তো সেখানে গিয়েও পড়তে পারবি। আর ছেলে তো ভালো, সরকারি চাকরি করে। রিতমা আর কিছু বলল না। বাবা ও মা এর করুণ মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে গেল। পরের দিন সকাল, নন্দলাল কালীনাথের বাড়ি উঠোনে গিয়ে ডাক দেয়। ভাই কালীনাথ, বাড়িতে আছিস নাকি? বাড়ির ভিতর থেকে কালীনাথ বেরিয়ে এসে বলে, রে নন্দলালজি, কি ব্যাপার এত সকালে? ভাই, খুশির খবর, রিতমা বিয়েতে রাজি হয়েছে। তুই যত তাড়াতাড়ি পারিস দেখাশোনার আয়োজন কর। বাহ, এ তো খুব ভালো কথা। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি ব্যবস্থা করছি। তারপর বেশ কিছুদিন পেরিয়ে যায়। দুই পরিবারের মধ্যে কথাবার্তা হয় এবং সামনের শুভ দিন দেখে বিয়ের দিন স্থির হয়। খুব জাঁকজমক করে মেয়ের বিয়ে দেয় নন্দলাল। বিয়ের পর বেশ কিছুদিন কেটে গেল। ঠিকঠাক চলছিল সব কিছু, কিন্তু বাড়ির বউ বাইরে পড়তে যাচ্ছে এটা মানতে পারছিল না রিতমার শাশুড়ি মা। রিতমা পড়াশুনো নিয়ে দৈনন্দিন কলহ লেগেই থাকতো। একদিন রিতমা কলেজ থেকে ফিরে খাবার টেবিলে খেতে বসেছে। তার শাশুড়ি মা তার কাছে এসে বলল, অনেক তো হলো লেখাপড়া, এবার একটু সংসারে মন দাও। সকাল হলে ব্যাগ হাতে বেরিয়ে যাচ্ছ কলেজ, তা বলি আমার ছেলে কি তোমাকে রানীর মতো বসিয়ে খাওয়ানোর জন্য বিয়ে করে এনেছে নাকি? রিতমা কোনো কথা বলল না। সে হাত ধুয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানাতে শুয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এইভাবে দিন দিন সে আর কথা সহ্য করতে পারছিল না। তাই রিতমাকে বাধ্য হয়ে পড়াশুনো ছেড়ে দিতে হলো। কোনো কোনো দিন রাত্রে তার স্বামী নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরত। অকারণে মাঝে মাঝে মারধরও করত রিতমাকে। রিতমা পরে জানতে পারে তার স্বামী আগে একজনকে বিয়ে করেছিল, সেও এই কারণে চলে গিয়েছে। রিতমা এত কিছু জানার পরেও সব কিছু সহ্য করেও হাসি মুখে কাটাতে লাগলো প্রতিটা দিন। এইভাবে শেষ হয়ে যায় তার সমস্ত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা এবং সমাজের দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছে। হেরে যায় সে নিজের কাছে। একদিন যে চেয়েছিল দুস্থ মানুষদের পাশে দাঁড়াবে, আজ তার পাশে দাঁড়াবার মতো কেউ নেই। হয়তো এইভাবেই হাজার হাজার রিতমার স্বপ্ন, ইচ্ছে, আশা অসম্পূর্ণ থেকে যায়, হেরে যায় নিজেদের কাছে। তাই শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি কোনো মেয়ের বাবা বা মা হয়ে থাকেন তাহলে এরকম ভুল করবেন না। 18 বছর বয়সে মেয়েদের হাতে সংসারের চাবি তুলে না দিয়ে পারলে তার হাতে স্বপ্ন পূরণের চাবিকাঠি তুলে দিন। নমস্কার।